আমাদের গন্তব্য আমেরিকা। এই অঞ্চলে অনেকগুলো আমেরিকা যাবার ও আমেরিকা থেকে ফেরত আসবার বর্ডার আছে। আমরা যাচ্ছি কানাডার সীমান্তবর্তী জেলা ফোর্ট ইরি দিয়ে। বাংলাদেশে যেমনটা বাংলা হিলি দিয়ে, বেনাপোল দিয়ে বাসে করে বা ট্রেনে করে ইন্ডিয়া বাংলাদেশ যাতায়াত করা যায়, এখানেও তেমনটা আছে। তবে সেটার পাশাপাশি যেটি আছে সেটা হলো আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে আপনি দু দেশের ভিতরে চলাচল করতে পারবেন। সীমান্তের পাশের রাস্তা অনেক উন্নত, 4 লেনের রাস্তা। উন্নত দেশ হওয়ার প্রথম যে শর্ত সেটি হলো রাস্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, আইনের শাসন এবং বিশ্ববিদ্যালয় গবেষণা। ফোর্ট ইরি জেলা আসলে লেক ইরির তীরে অবস্থিত। আর ফোর্ট ইরি জেলার ভিতরে আরো কিছু ছোট ছোট উপজেলা বা শহর রয়েছে। তাদের একটি হলো রিজ ওয়ে। ছোট্ট রিজ ওয়ে শহরে এটি একটি তাদের উৎসবের দৃশ্য। এলাকার মানুষ এবং দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই উৎসবে। উৎসবের মূল আকর্ষণ হলো খাওয়া দাওয়া, কেনাকাটা এবং গান বাজনা। ফোর্ট ইরি জেলা ঐতিহাসিকভাবে বেশ বিখ্যাত। আমেরিকান রেভলিউশনের সময় ফোর্ট ইরি ছিল ব্রিটিশ সৈন্যদের সাপ্লাই ডিপো। পরবর্তীতে 1812 সালে আমেরিকা কানাডা যুদ্ধের সময় এই ফোর্ট ইরি দুর্গ দখল নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই বাড়িগুলো একেবারে সীমান্ত ঘেঁষা। মজার বিষয় হলো এই বাড়িতে যারা থাকে তারা সকালে উঠেই লেক ইরি এবং অন্য পাশে আমেরিকার বাফেলো শহর দেখে। লেক ইরি আসলে আমেরিকা এবং কানাডা মিলিয়ে এরকম 5টা লেক আছে যেগুলো আমেরিকা এবং কানাডা মিলিয়ে, যেগুলো গ্রেট লেক, বাফেলো শহর। ইরি দুর্গ বা ফোর্ট ইরি সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত মানুষ যুদ্ধ করছে। এটা হলো ফোর্ট ইরির ফটক বা বলা যায় প্রবেশদ্বার। সাল থেকে এই দুর্গটি যেমনটা ছিল তেমনটাই রয়েছে। এই দুর্গের মাঝে প্রান্তরে রয়েছে ছোট ছোট মানুষের রক্ত।
সেই সময়ের ব্যবহারকৃত কামান, অস্ত্রশস্ত্র। এদের একটা অনেক পশ্চিমের আমি বলবো যে সবচেয়ে ভালো গুণ যেটি, সেটি হলো তারা ঐতিহ্যকে চমৎকার করে ধরে রাখে। বিস্তৃত মাঠের এক পাশেই ছিল আমেরিকান সৈন্যরা, আর এক পাশে ছিল ব্রিটিশ। সে সময়টা 1812 সালের যে যুদ্ধ, সেটা আসলে ব্রিটিশ এবং আমেরিকানদের ভিতরে হয়েছিল। সবচেয়ে মজার বিষয় হলো এই যে তাদের এই যুদ্ধ 1812 সালে, সেটাকে তারা আজও পালন করে ডামি যুদ্ধ হিসেবে। আমেরিকা থেকে তারা চলে আসে, এদিকে যারা বর্তমান কেনেডিয়ান, তারা ব্রিটিশ সেই সময়ের ট্রুপসরা যেভাবে ইউনিফর্ম পরত, তাদের যে অ্যামুনিশন ছিল বা অস্ত্র ছিল, সেগুলোকে ডামি অস্ত্র, সেগুলোকে ব্যবহার করে। আমেরিকা থেকে আসা সেই ডামি যুদ্ধের ক্যাম্প এগুলো। যেটা আগে বলেছিলাম, ঐতিহ্যকে ভীষণভাবে লালন পালন করে বা ধরে রাখার চেষ্টা করে। দূরের এগুলো ব্রিটিশদের ক্যাম্প, অন্য পাশটায় আমেরিকানদের ক্যাম্প। আমার সৌভাগ্য হয়েছিল একজনের সঙ্গে কথা বলবার। তিনি জানালেন এটি তারা নিয়মিত প্রতি বছর তারা এটি করে রাখেন। পুরো ফ্যামিলি সহ চলে আসে, ছেলে মেয়ে সবাই। মোটামুটি বলা যায় এটাকে তারা একটা পিকনিকের রূপ দিয়েছে। name's Tony Szymanski. I'm from Holland, Ohio, which is right outside of Toledo. So we come up here every year, and the American Army meet the British Army, and we fight for the national here.
Sunday we have two. Americans win the first couple because that's what happened. And the last one, the British win because we come out Thursday. It's your country, you can have it back. We got to go home and go to work. প্রথম আমেরিকান ভিসা আমি পেয়েছিলাম ঢাকা থেকে 2013 সালে। তো ভিসা পাওয়ার পর ট্রাভেল এজেন্সির সুমন ভাইকে বলেছিলাম একটা সস্তায় টিকিট দিতে। সুমন ভাই বললেন যে টিকিট একটা আছে, জেদ্দায় আপনার 17 ঘন্টা ট্রানজিট। আমি বললাম ভাই এটা সম্ভব না, 17 ঘন্টা জেদ্দায় বসে থাকা, আপনি অন্য কোনো রূপ দেখেন। তো 2013 সালে এর মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির আবারও এই ক্ষমতা দখলের লড়াই শুরু হলো। গাড়িতে আগুন দেওয়া, বোমাবাজি, ককটেল, ট্রেনে আগুন, মানুষের মৃত্যু, মোটামুটি ব্যবসা লাটে উঠে গেল। পুঞ্জিপাটটা ভেঙে খেতে হলো বরাবরের মতোই। বাংলাদেশে আসলে এটাই নিয়ম, প্রতিবার ভোটের সময় একটা করে গন্ডগোল হবে, মানুষ মারা যাবে। তো যাক, পরে আর আমার যাওয়া হয়ে উঠল না। তো শেষমেশে আমি কানাডাতে আসবার পরে 2018 সালে বাসে করে প্রথম আমেরিকা গেলাম। তো আমেরিকার ইমিগ্রেশন নিয়ে আমার মনে হয় যারা আমেরিকায় যাতায়াত করেছেন এর আগে বা পরে সবাই জানেন, তাদের ইমিগ্রেশনে একটু তারা অনেক কোশ্চেন করে। তো এরকম একটা আমার ধারণা ছিল আমাকে কোশ্চেন করবে। তো সেটার উপরে বেস করেই মানে যা হবার তাই হলো। ইমিগ্রেশনে গেলাম, আপনি কেন যাবেন? ঢাকাতে যেভাবে কোশ্চেন করেছিল ভিসা অফিসার, ঠিক একই রকম কোশ্চেন, কেন যাবেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কতদিন থাকবেন। তো বললাম আমি আসলে একদিনের জন্য এসেছি, এটা আমার হোটেল বুকিং, আগামীকাল আমি ব্যাক করবো, এটা আমার গাড়ির রিটার্ন টিকিট। সব দেখে তারা বললো যে না, আপনি চাল কিনতে যাচ্ছেন, এটা তো আসলে হয় না, এটা আপনি সঙ্গে ফান করছেন, মজা করছেন। না, আমি তো আসলে মজা করছি না, আমি চাল কিনতেই যাচ্ছি। তারা কোনোভাবেই বিশ্বাস করবে না যে আমি আমেরিকায় চাল কিনতে যাচ্ছি। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর ঢাকার রাস্তায় উৎফুল্ল জনতার মিছিল। পৃথিবীর সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী। যা হোক, যে আলোচনায় ছিলাম, তো আমরা কিন্তু অলমোস্ট ইমিগ্রেশনের কাছাকাছি চলে এসেছি, আমেরিকান ইমিগ্রেশন। তো এর মধ্যে আমি চাল কিনতে যাব, তাদের এটা বিশ্বাসযোগ্য না। পরে আমার পিছনে কুকুর এবং সমস্ত ইমিগ্রেশনের বাকি অফিসাররা একখানে হলো। তারা আমাকে নিয়ে মোটামুটি একটা মজা, যে না এটা হতে পারে না। শেষে বললাম যে আপনারা এক কাজ করেন, আমাকে বেটার বলেন যে কোথা থেকে আমি ট্যাক্সি ক্যাব পাবো, দেন আমি তাহলে কানাডাতে চলে যাই। আর আমার মনে হয় আমি গরিব দেশ থেকে এসেছি, এই কারণে আপনারা আমাকে এভাবে ট্রিট করছেন। আমাদের কিন্তু মানসিকতা এত গরিব না, আমরা গরিব দেশ থেকে আসলেও আমাদের ইউনিভার্সিটিতে আপনাদের নোবেল লরিয়েট কবি উইলিয়াম ফকনারের জন্মদিন পালন করা হয়। দেখলাম যে কম্পিউটারে তার প্রচুর সবকিছু নোট করতেছে। তো এটা শোনার পরে বললো যে ওকে, ওয়েলকাম টু আমেরিকা, আপনাকে আমরা 6 মাসের ভিসা দিয়েছি। আমি বললাম যে আমার 6 মাসের ভিসা লাগতো না, অনলি আমার 72 আওয়ার্স অথবা 2 দিনের ভিসা হলেই হয়ে যেত। তো পরে বললো যে না, কোনো সমস্যা নেই। এই ছিল প্রথমবার আমেরিকা যাওয়ার অভিজ্ঞতা। যাক, আমাদের ইমিগ্রেশন শেষ হয়েছে, আমরা এখন বাফেলোর রাস্তায় আমেরিকা।
বাফেলো শব্দটি আসলে এসেছে ফ্রেঞ্চ বুফলোভা থেকে। বুফলোভা থেকে বাফেলো শুনে আমার বাফেলো নামটা প্রথমে যেমনটা শুনে মনে হতো এখানে বোধহয় অনেক মহিষ ঘুরে বেড়াত। আসলে তা না, এটা এক সময় ফ্রেঞ্চরা এটার নাম দিয়েছিল, সুন্দর বাফেলো নদীকে দেখে তারা নাম দিয়েছিল বুফলোভা। সেখান থেকেই, সেই সুন্দর বাফেলো নদী থেকেই বাফেলো। আমরা মোটামুটি হোটেলের কাছে এখানটায় চলে আসছি। বাফেলো নিয়ে আরেকটা ছিল যে আমরা অনেকেই বব মার্লি সেই গানটা শোনা, বাফেলো সোলজার। আমার শুরুতে মনে হয়েছিল যে এই গানটিও হয়তোবা বাফেলোকে নিয়ে, কিন্তু পরে দেখলাম যে বাফেলো সোলজার আসলে আমেরিকান আর্মির একটা কন্টিজেন্ট রেজিমেন্ট, যেটা সম্পূর্ণ আফ্রিকান আমেরিকান মেম্বার। যেটা সকালবেলা এটা বাফেলো এয়ারপোর্টের সামনের দৃশ্য, ব্যস্ত রাস্তায় হঠাৎ করে চোখে পড়ল একটা অ্যাক্সিডেন্ট। হোটেল থেকে বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য আমরা চলে গেলাম শপিং মলে। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার কেনাকাটার পথে। এই একই রাস্তা আমরা ফিরে আসছি ক্যানাডার দিকে। যাওয়ার সময় আমরা গিয়েছিলাম ফুলফিরি দিয়ে, আবার এবার আমরা ব্যাক করছি হুইস্টন দিয়ে। যেটা বলে নেওয়া দরকার সেটা হলো কানাডা আমেরিকার পথে অনেক ট্রাক থাকে, ট্রাক যাতায়াত করে, যেগুলোতে প্রচুর পণ্য যাতায়াত দেশের ভিতরে আমদানি রপ্তানি হয়। আমাদের মোটামুটি কানাডিয়ান ইমিগ্রেশন শেষ হলো, এখানে টাকা দিতে হবে কানাডা এন্ট্রি করবার জন্য। এরপরেই আমরা কানাডাতে, মানে মনে হচ্ছে নিজের দেশে ফিরে এলাম।
আমরা যখন এই ট্যুরে যাচ্ছিলাম তখন বাংলাদেশের স্বৈর শাসক শেখ হাসিনা পাখির মতো গুলি করে মানুষকে মারছিল। মানে তার সেই বন্দুকের গুলি থেকে শিশু, নারী কেউ রেহাই পাচ্ছিল না। ৩২টা শিশুকে খুন করা হয়, হত্যা করা হয় ঠান্ডা মাথায়, যারা বারান্দায় বা বাসার ছাদে খেলতে উঠেছিল, এবং বাসার ভিতরে থাকা মানুষ, নিরীহ মানুষ, তাদেরকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়। বাঙালির জীবনে জুলাই এবং অগাস্ট একটা দুঃখের সপ্তাহন হয়ে থাকলো। 2024 জুলাই এবং অগাস্ট, যারা প্রাণ হারিয়েছে, যারা সন্তান হারিয়েছে, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের জন্য এই জুলাই এবং অগাস্ট একটি কালো অধ্যায়। যারা চলে গেছে শুনেনি তোমাদের কথা, যারা জেনেছি তোমাদের বীরত্ব গাথা, যারা চলে গেছে শুনিনি তোমাদের কথা, যারা জেনেছি তোমাদের বীরত্ব গাথা।